দর্শক, দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং সরকারের আর্থিক খাত এবং আসছে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আজকে স্টার স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, চলতি যে বাজেটটা অর্থ বছর, এই অর্থ বছরের একটা টার্গেট ছিল যে 6% মূল্যস্ফীতি নামিয়ে আনা হবে। তো যেটা পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ যে তথ্য দিয়েছে সেখানে 9% মূল্যস্ফীতি আমরা দেখতে পেয়েছি। আসলে এইটা বাস্তবায়ন সম্ভব হলো না কেন? এখানে আসলে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ ছিল হলো যে এই যে ব্যবসায়ের যে খরচ, বিশেষ করে যে সুদের হার, ব্যাংকের যে সুদের হার, তো সেটা অনেক উচ্চ এবং এত উচ্চ সুদের হারে বা ব্যবসার খরচে আসলে উৎপাদন খরচটা সেভাবে নিচে নামিয়ে রাখা সম্ভব নয়। তো সেটা একটা কারণ ছিল। আর অ্যাট দ্য সেম টাইম আসলে যে পুরো হোল পলিটিক্যাল ইকোনমি, তারপরে লো গ্রোথ, তো এগুলো একটা বড় কারণ ছিল আর কি। তো সব মিলিয়ে আমাদের আসলে যে টার্গেট ছিল 6.5%, সেটা আসলে অনেক অ্যাম্বিশিয়াস টার্গেট ছিল। তো আমাদের ধারণা ছিল যে 7-7.5% যদি হয় তারপরে সেটা সরকারের জন্য ভালো। কিন্তু আলটিমেটলি এখন দেখা যাচ্ছে যে যদিও একটা নির্বাচিত সরকার, তার কাছে অনেক প্রত্যাশা, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পুরো যে সাপ্লাই চেইন সেটা কিন্তু অনেকটা ডিসরাপ্টেড। এখন আমদানি করা যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলোর দাম অনেক বেড়ে গেছে, জ্বালানির খরচ বেশি। তো সুতরাং এই মুহূর্তে যে 9%-এর মতো মূল্যস্ফীতি সেটা হয়তো আরও বাড়তে পারে। এবং আইএমএফ, বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সবাই বলেছে যে মূল্যস্ফীতি 9%-এর ঘর ছাড়িয়ে যাবে সামনে। এই যে শিল্প খাতে ব্যাংক সুদ হার যেটা 13% ছিল সেটাকে বাড়িয়ে 14% করা হয়েছে, তারপরও ঋণ মিলছে না বা তারপরও ব্যাংকগুলো ঋণ দিতে পারছে না, এটা নেতিবাচক প্রভাব পড়ছে কিনা ব্যবসা খাতে? হ্যাঁ, না অবশ্যই। এখানে আসলে অনেকটাই 12-14%-এর মতো এরকম একটা রেঞ্জ আছে। তো যেগুলো হাইলি ডিমান্ডিং সেক্টর, তো ম্যানুফ্যাকচারিং সেক্টর, তো সেখানে হয়তো 14% প্লাস তারপরে আবার অনেকগুলো চার্জ আছে। তো সেগুলো সবগুলো হিসাব করে দেখা যাবে যে 16%-এর উপরে পড়ে যায় আসলে এই খরচ। এবং এটি ছাড়া যেগুলো এসএমই আছে তাদের জন্য মরার উপরে খারাপ কাজ, তাদের কিন্তু আবার মনিটরিং ফিও আছে 1%। তো সব মিলে তাদের 17-18% হয়ে যায়, তো তাদের প্রফিটই হয় না। সুতরাং এই অবস্থায় আসলে এই যারা শিল্প উদ্যোক্তা তারা কিন্তু অনেকটাই শঙ্কার মধ্যে আছেন যে এইভাবে যদি এত উচ্চ ব্যবসার খরচ হয় তাহলে আসলে তাদের বিনিয়োগটা হবে কিভাবে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, এই দারিদ্র্য সেটা কমানো যাবে না, এবং একই সঙ্গে প্রবৃদ্ধি সেটা কিন্তু আসলে অর্জন করা সম্ভব না। এই মুহূর্তে যদি প্রবৃদ্ধির কথা ধরেন তাহলে সেটা 3.5%-এর কম, মানে লাস্ট ফিসক্যাল ইয়ারে সেটা ছিল 3.49% এবং লাস্ট কোয়ার্টারে সেটা ছিল মাত্র 3%-এর মতো। এবং এত কম প্রবৃদ্ধি বাংলাদেশের ইতিহাসে খুব একটা বেশি দেখা যায়নি, মানে কোভিডের সময়টা বাদ দিয়ে। তো এই অবস্থায় আসলেই যারা শিল্প উদ্যোক্তা তাদের জন্য বিনিয়োগ একটা বড় রকমের ঝুঁকির মধ্যে আছে, তো এই বিশেষ করে ঋণ না পাওয়ার কারণে। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত এনবিআর এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 3,35,000 কোটি টাকার বেশি, তবে সেখানে প্রায় 98,000 কোটি টাকার একটা রাজস্ব আহরণ ঘাটতি রয়েছে এবং আর কিছুদিন পরে নতুন বাজেটও আসতে চলেছে। তো এই বাজেট ঘাটতির প্রভাব সামনের বাজেটে কেমন পড়তে পারে? না, এটা অত্যন্ত দুঃখজনক যে আসলে অন্তর্বর্তী সরকারের সময়ে একটা বড় রকমের আমরা কিন্তু রেভিনিউ ডেফিসিট দেখতে পেয়েছি এবং সেটার অনেকটাই এটা উত্তরাধিকার সূত্রে দায় বহন করছে বর্তমান সরকার। আমার ধারণা যে এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে 10 দিনের মাথায় যদি পোশাকগৃহ যুদ্ধ শুরু না হতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে যেত। এই মুহূর্তে সরকারকে মূল মনোযোগ দিতে হচ্ছে কিন্তু এই জ্বালানি সংগ্রহ করার ক্ষেত্রে। অন্যান্য জায়গাতে সরকার কিছুটা রিল্যাক্সড ছিল এবং একই সময় আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের কিন্তু বারবার এই ট্যাক্সের যে বিশেষ করে যে রিটার্ন সেটা শিডিউল চেঞ্জ করতে করতে কিন্তু এই সর্বশেষ আমাদের মার্চ মাসে এসছে। তো এটা কখনো হয়নি বাংলাদেশের ইতিহাসে। তো সব মিলিয়ে সরকার কিছুটা সময় নিচ্ছে। আমার ধারণা যে পুরো আর্থিক খাতে শৃঙ্খলা এবং একই সঙ্গে যে রেভিনিউ জেনারেশন, ওই জায়গাতে আপনি ঠিকই বলেছেন যে প্রায় 1 লাখ কোটি টাকার মতো যেটা বড় ঘাটতি আছে এবং একই সঙ্গে ঘাটতি পূরণের জন্য এবং অতিরিক্ত খরচের জন্য কিন্তু ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে, তারপর বিদেশি যারা সহযোগী সংস্থা তাদের কাছ থেকে হাত পাততে হচ্ছে। এগুলো আমাদের জন্য একটু কিন্তু একটা অকওয়ার্ড সিচুয়েশন। তো সরকারের সামনে বেশ কিছু লক্ষ্যমাত্রা আছে, সামনে উচ্চ অভিলাষী লক্ষ্যমাত্রা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সামনে কিন্তু আমাদের একটা মেগা ইনফ্রাস্ট্রাকচার একটা প্রজেক্ট আছে, বিশেষ করে যেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু একটা করিডোর, সুপার করিডোর বলে এটাকে, সেটা প্রায় $78 বিলিয়ন লাগবে। তো এখনকার যে আমাদের একটা বড় রকমের কিউমুলেটিভ ডেফিসিট আছে এবং আমাদের একটা বড় লোন আছে বিদেশের, তো সেইটার সঙ্গে এটা কিন্তু যোগ হবে। আবার একই সঙ্গে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে কিন্তু তখন প্রবৃদ্ধিও বাড়বে। তো এই সব কিছুর মধ্যে একটা ট্রেড অফ করাটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। একদিকে দেখা যাচ্ছে যে যেটা আপনি বলছিলেন যে সামনে সরকারের খরচটা আরও বেশি বাড়তে চলেছে, আরেকদিকে কিন্তু খেলাপি ঋণের পরিমাণটা
একটা বড় অঙ্কের একটা খেলাপি ঋণ আমরা দেখতে পেয়েছি গত বছর পর্যন্ত, এবং এই খেলাপি ঋণের টাকাগুলোকে আদায় করার জন্য দেখা গিয়েছে যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, তবে সেটার সবশেষ খুব একটা ভালো ফলপ্রসূ আমরা পাইনি, কোনো ফল পাইনি। তো নতুন সরকার, যেটা নির্বাচিত সরকার এসছে, তাদের হাতে এখন কি রয়েছে? খেলাপি ঋণগুলোকে কিভাবে উসুল করা যায়? এখন এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে সরকার কিন্তু ইতিমধ্যে, বিশেষ করে আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী তিনি সংসদে কিন্তু এই যে যারা সবচেয়ে বড় খেলাপি তাদের তালিকা প্রকাশ করেছেন। তবে শুধু তালিকা প্রকাশ করলে তো বসে থাকলে চলবে না। এখন আমাদের অর্থনীতি আদালত সেটাকে শক্তিশালী করতে হবে, প্রয়োজনে স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। তবে একটা বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে এসেছে এবং আমারও এটা অভিমত, সেটা হলো কিছু টাকা হয়েছে একেবারে লুটপাট এবং কতগুলো হয়েছে জালিয়াতি এবং অনেক টাকা অর্থ পাচার হয়ে গেছে মানে বাংলাদেশ থেকে বাইরে। এখন এই টাকাগুলো ফেরত না আনার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা হয়তো সরকার চাইলেও পারবে না, জেল টেল হবে হয়তো অনেকের, কিন্তু আলটিমেটলি ওই টাকাটা ফেরত আসবে না, কারণ টোটালি জালিয়াতির মাধ্যমে এটা হয়েছে। এখন এটাকে ভুলে যেতে হবে, ভুলে গিয়ে যেগুলো আদায়যোগ্য আছে, যে ঠিক আছে অনেক ঝুঁকির মধ্যে আছে কিন্তু আসলেই একটা ভালো হয়তো প্রজেক্টে তারা নিয়েছে, কিন্তু প্রজেক্টটা হয়তো সেভাবে সাকসেসফুল হতে পারেনি বা রানিং বিজনেসগুলো হয়তো কিছুটা ঝুঁকির মধ্যে আছে, তো তাদের টাকাটাই মূলত যদি আমরা খেলাপি হিসেবে ক্লাসিফাই করি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণটা কিন্তু কমে আসবে এবং ওই যেটা আসলে ক্ষতি মতো মনে হচ্ছে আর কি, সেগুলোকে ক্ষতির জায়গায় রেখে ব্যবসা করতে গেলে তো ক্ষতি হয়, ব্যাংকও তো একটা ব্যবসা। তো ওইটা ওইভাবে করলে আমার ধারণা যে এই মুহূর্তে যে একটা বাংলাদেশের বদনাম হচ্ছে বিদেশিদের কাছে, প্রায় 35% উপরে খেলাপি ঋণ, হ্যাঁ, তো সেটা কিন্তু বাংলাদেশকে একটা ভালো বার্তা দিচ্ছে না। বিদেশিরাও কিন্তু ব্যবসা করতে আসবে না আমাদের দেশে। এখন এই যে খেলাপি ঋণ সেটাকে দুই ভাগে ভাগ করে যদি যেটা একেবারে জালিয়াতি পাচার হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে যদি আমরা নতুন করে ক্লাসিফাই করি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমার ধারণা যে সরকারের জন্য যে বড় চ্যালেঞ্জ আছে আদায় করা, সেই আদায় যোগ্য ঋণ সেটা হয়তো আদায় করা সম্ভব হবে এবং এতে করে ব্যাংক খাত আবার নতুন করে এটা হয়তো স্ট্র্যাটেজি তৈরি করবে। এবং এটা আসলে আমি মনে করি যে বর্তমান নির্বাচিত সরকারের একটা বড় দায়িত্ব যে আমাদেরকে আসলে এত বড় খেলাপি ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়া। ব্যাংক খাত নিয়ে একটা প্রশ্ন করতে চাই। ব্যাংক খাতের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, বর্তমানে ব্যাংক খাতের সংস্কার ঠিক কতটা এগিয়েছে কি মনে করছেন? না, এই প্রায় 2 মাসে একটু বেশি হয়েছে এই সরকারের। তো এই সময়ের ভিতরে আসলে সরকারকে এইভাবে মূল্যায়ন করলে হবে না যে কতটুকু তারা কী করলো ব্যাংক খাতে। তবে এক ধরনের ডাইনামিজম কিন্তু আস্তে আস্তে আসছে, যেহেতু গভর্নর একজন ব্যবসায়ী, তিনি তো এই ব্যবসার অবস্থা ভালো বোঝেন বা ব্যাংকের যে কী অবস্থা সেটা উনি ভালো জানেন এবং একই সঙ্গে সরকারের কিন্তু একটা কমিটমেন্টও আছে। এবং আপনি যদি খেয়াল করবেন ইলেকশন ম্যানিফেস্টো যেটি, তো সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে পুরো আর্থিক খাতের জন্য তাদের কী পরিকল্পনা। তো সেই জায়গাতে আমি মনে করি যে দ্য গভর্নমেন্ট ইজ অন ট্র্যাক। হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হলো যে সামনে আমাদের একটা বাজেট আছে, এই বাজেটের মধ্যে আসলে পুরো ব্যাংকিং খাতে সংস্কারের কি হলো সেটা পরিষ্কারভাবে একটা বিষয় জাতির সামনে তুলে ধরবেন এবং সামনে 1 বছর তারা আসলে কী করবেন, রাতারাতি এটা হবে না। তার কারণ অন্তর্বর্তী সরকার 18 মাসে কিন্তু শুধুমাত্র কিছু আইন প্রণয়ন করেছেন এবং কতগুলো জায়গাতে স্ট্রিক্ট রুল অ্যাপ্লাই করেছেন। কিছু ব্যাংকের আসলে যারা বোর্ড অফ ডিরেক্টরস তাদেরকে চেঞ্জ করেছেন, সব মিলে একটা জায়গায় এসছে। এখন সামনের দিকে যেতে হবে, এটা যাওয়ার জন্য আমি মনে করি যে অন্তত আরও 2 বছর সময় লাগবে। সরকার ইতিমধ্যে বলেছে যে পুরো অর্থনীতিতে পুনর্গঠনের জন্য 2 বছর লাগবে। আমার ধারণা যে 2 বছরের মধ্যে ব্যাংক খাতকে একটা জায়গাতে নিয়ে আসা যাবে, একটা শৃঙ্খলা ফেরত নিয়ে আসা যাবে। তবে এর জন্য অবশ্যই স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট এবং আসলে লেগে থাকা। তো সেটা করতে পারলে আমি মনে করি যতটুকু অন্তর্বর্তী সরকার করেছে সেটা হয়তো আরেকটু সামনে নিয়ে যাওয়া যাবে। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বা যাদের বাজারে ডিমান্ড রয়েছে বা একটা চাহিদা রয়েছে তাদের পণ্যগুলোকে আবার বাজারে ফেরত আনানোর জন্য একটা ফান্ডের ব্যবস্থা করা হবে, যেখানে সুদের কম সুদ হারে হচ্ছে ঋণ নিতে পারবে, ঋণ সহায়তা। এবং সরকার থেকে যেটা, বাংলাদেশ ব্যাংক থেকে যেটা বলা হচ্ছে যে এই অর্থায়নটা সরকারের কাছ থেকেই আসার সম্ভাবনা রয়েছে। আসলে এই অর্থায়নটা কিভাবে হবে এবং এটার বাস্তবায়ন কিভাবে হতে পারে? এই বিষয় নিয়ে আমি নিজেও বলছি, প্রায় 1-1.5 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি বলছি যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে হয়তো অর্থায়নের অভাবে, অথবা কোনো মালিক হয়তো তার বিরুদ্ধে হয়তো মামলা হয়েছে, তিনি আত্মগোপন করেছেন এবং কারখানাটা একটা ভালো উৎপাদনশীল কারখানা, সেগুলোতে আসলে শ্রমিক না থাকা বা ধরেন এই পুরো উৎপাদন ব্যবস্থাটা পরিচালিত না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। সেখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করতো, দেশের অর্থনীতিতে অবদান ছিল। তো এইখানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে সেগুলোর যে দায় দেনাগুলো আছে সেগুলো আবার ফেরত নিয়ে আসার জন্য ব্যাংকগুলোতে তো অনেক সেটা অর্থায়ন আছে। তো সেইটার জন্য আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ যেটা বাংলাদেশ ব্যাংক নিয়েছে এবং এটা খুব দ্রুত চালু করা দরকার। এবং এর মধ্যে অনেক কারখানা আছে যারা দেশের ভিতরে হয়তো মানে এই পণ্য সরবরাহ করে এবং একই সঙ্গে যে তাদের মধ্যে কিছু গার্মেন্টস কারখানাও আছে, সেগুলো বাইরে রপ্তানিও করছে। তো তাদেরকে আবার এই নিজেদের পায়ে দাঁড় করানোর জন্যে এটা চালু করাটা উদ্যোগটা ভালো এবং প্রয়োজনে সেখানে প্রশাসক বসিয়ে যদি আমাদের উৎপাদনটা শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বিনিয়োগ হবে, ব্যাংকগুলোর যে দায়দেনা আছে সেগুলো পরিশোধের ব্যবস্থা হবে এবং তাদের মধ্যেই দেখবেন যে কেউ কেউ খেলাপি হয়ে গেছে।
তো খেলাপির অনুদ্ধার হবে। তো সব মিলিয়ে আসলে এটা অর্থনীতির জন্য লাভ। সেখানে যদি কিছু কম সুদে সরকার কিছু অর্থ দিয়ে যদি এটাকে পরিচালনা করে, আমি মনে করি যে অর্থনীতির জন্য সেটা ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।